চতুর্থ পর্বের শুরু হয় অ্যাব্রাহামকে দিয়ে, যে তার সমস্ত অস্ত্র এবং গোলাবারুদ খাঁটি রূপা দিয়ে নিজ হাতে তৈরি করেছিল, যা দানবদের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর ছিল। সে দুজন সাহায্যকারী খুঁজে পেয়েছিল, এফ্রাইম এবং নোরা, যারা সম্প্রতি তার সাথে পরিচিত হয়েছিল। অ্যাব্রাহাম যখন নিখোঁজ মৃতদেহগুলো নিয়ে কাজ করছিল, তখন সে বুঝতে পারে যে এই পদ্ধতিতে সমস্যার স্থায়ী সমাধান হবে না। তাই সে মূল হোতা ব্লাড মাস্টারকে হত্যা করার সিদ্ধান্ত নেয়, কারণ ব্লাড মাস্টার মারা গেলেই তার থেকে উদ্ভূত সমস্ত রক্ত পরজীবী ধ্বংস হয়ে যাবে এবং এই ভ্যাম্পায়ার মহামারীও বন্ধ করা সম্ভব হবে। এফ্রাইম এই পরিকল্পনা নিয়ে সন্দিহান ছিল। অ্যাব্রাহাম তখন কেবল তার নিজের অভিজ্ঞতার কথাই বলতে পারে, যা তার কনসেন্ট্রেশন ক্যাম্পে থাকার সময়কার। সেই সময় সে তার দাদির গল্প থেকে জানতে পেরেছিল যে ভ্যাম্পায়ারদের উপর রূপার একটি অলৌকিক প্রভাব রয়েছে। সে সব সময় পাশের ওয়ার্কশপের দিকে নজর রাখত এবং অস্ত্র তৈরির জন্য কিভাবে রূপা চুরি করা যায় সেই পরিকল্পনা করত। কিন্তু একদিন সে যখন দিবাস্বপ্ন দেখছিল, তখন একজন নাৎজি অফিসার ঘরে প্রবেশ করে। সেই অফিসারটি ছিল থমাস, যে তখনও মানুষ ছিল এবং সংক্রমিত হয়নি। তার হাতে ছিল একটি চমৎকারভাবে খোদাই করা কাঠের টুকরো এবং সে জানতে চায় এটি কে তৈরি করেছে। ঘটনাস্থলে উপস্থিত সবাই ভয়ে চুপ হয়ে যায়, কারণ তারা জানত যে স্বীকারোক্তি মানেই নিশ্চিত মৃত্যু। নীরবতা দেখে থমাস হুমকি দেয় যে কেউ স্বীকার না করলে সে নির্বিচারে মানুষ হত্যা করবে। যখন সে হত্যা শুরু করতে উদ্যত হয়, তখন অ্যাব্রাহাম স্বীকার করে যে সেই কাঠটি খোদাই করেছে, কারণ সে তার বাবার কাছ থেকে এই দক্ষতা শিখেছিল। তাকে হত্যা করার পরিবর্তে থমাস তাকে একটি আলাদা ঘর দেয় এবং একটি নকশা অনুযায়ী একটি বিশাল কফিন তৈরি করতে বলে। এই কফিনটিই ছিল ব্লাড মাস্টারের বিশ্রামের জায়গা। Lots of detail work. That shouldn't be difficult for you. বর্তমানে ফিরে এসে আব্রাহাম জানত যে ভ্যাম্পায়ারদের বেঁচে থাকার রহস্য কী, কিন্তু তার কাছে ব্লাড মাস্টারের আস্তানা সম্পর্কে কোনো ধারণা ছিল না। এই কথা শুনে নোরার সঙ্গে সঙ্গে জিমের কথা মনে পড়ে। জিমকে সিডিসি থেকে বরখাস্ত করা হয়েছিল এবং সে তখন বাড়িতে তার জিনিসপত্র গোছাচ্ছিল। তার পরিকল্পনা ছিল মহামারী আরও ভয়াবহ রূপ নেওয়ার আগেই সে তার অসুস্থ স্ত্রীকে নিয়ে শহর ছেড়ে চলে যাবে। ঠিক সেই মুহূর্তে কেউ তার দরজায় কড়া নাড়ে। দরজায় ছিল এফ্রেম এবং তার দল। জিম তার বিশ্বাসঘাতকতার কারণে এফ্রেমের কাছে অত্যন্ত লজ্জিত ছিল এবং সবসময় অপরাধবোধে ভুগত। এখন যখন তাকে এই দলে যোগ দেওয়ার জন্য অনুরোধ করা হলো, তখন সে তার স্ত্রীর আপত্তি সত্ত্বেও এই যুদ্ধে অংশ নিতে রাজি হয়। তার স্ত্রীকে বোঝানোর জন্য জিম স্বীকার করে যে সে ঘুষ নিয়ে একটি বড় ভুল করেছে, কিন্তু তার স্ত্রী ভাবে যে জিম হয়তো পাগল হয়ে গেছে এবং এফ্রেমের মতো একজন পলাতক অপরাধীর ভ্যাম্পায়ার সংক্রান্ত মিথ্যা গল্পে বিশ্বাস করেছে। তবুও জিম যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার স্ত্রী রাগে ক্ষোভে তাকে ছেড়ে একটি ট্যাক্সিতে করে চলে যায়। Where are you going? Call a cab, I'm leaving. You do what you want, I will too. Jim. আব্রাহাম জিমের কাছ থেকে জানতে পারে যে তার সহযোগী ছিল থমাস, যা তাকে অতীতের একটি ঘটনার কথা মনে করিয়ে দেয়। সেই সময় থমাস তাকে কফিনটি তৈরি করতে বাধ্য করেছিল, যা তাকে ওয়ার্কশপে একা থাকার সুযোগ করে দিয়েছিল। সেই সুযোগে সে পাশের ঘরের তালা ভেঙে একটি রূপার ছুরি চুরি করে। ঠিক তখনই মদ্যপ অবস্থায় থমাস তার সাথে কথা বলতে আসে। আব্রাহাম তড়িঘড়ি করে ছুরিটি কাঠের নিচে লুকিয়ে ফেলে এবং এমন ভান করে যেন কিছুই হয়নি। তারা যখন কাজ করতে করতে কথা বলছিল, আব্রাহাম তার বিশ্বাস প্রকাশ না করে থাকতে পারেনি যে নাৎসিরা একদিন পরাজিত হবে। থমাস এতে কোনো ভ্রুক্ষেপ না করে বলে যে এমন একজন আসছে যে একটি নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে এবং হিটলারের প্রতিশ্রুত সবকিছু অর্জন করতে সক্ষম হবে। এই ব্যক্তি সম্ভবত ব্লাড মাস্টারই ছিল। আব্রাহাম বুঝতে পারেনি থমাস কার কথা বলছে, কিন্তু তাদের কথোপকথন ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে, যা তাদের মধ্যে প্রথম সংঘাতের জন্ম দেয়। থমাস আব্রাহামের পাশে একটি বন্দুক রেখে তাকে সেটি তুলে নিয়ে নিজেকে হত্যা করতে প্ররোচিত করে, কিন্তু আব্রাহাম তখন মানসিকভাবে প্রস্তুত ছিল না এবং তার প্রচণ্ড রাগ সত্ত্বেও সে তার কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এর কিছুক্ষণ পরেই কফিনটি তৈরি হয়ে যায় এবং সেটি আজ পর্যন্ত ব্লাড মাস্টারের আস্তানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। Really waxy skin, and his eyes were intense. He was well dressed. এখন আব্রাহাম বৃদ্ধ হয়ে গেছে, আর থমাস পরিণত হয়েছে এক অমর ভ্যাম্পায়ারে। আব্রাহাম থমাসের মাধ্যমে ব্লাড মাস্টারকে খুঁজে বের করতে চেয়েছিল,
তাই সে তার রূপার ছুরিটি জিমকে দেয় এবং নিজের পক্ষ থেকে থমাসের সাথে দেখা করতে পাঠায়। সে জানত যে থমাস অত্যন্ত অহংকারী এবং প্রায়শই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয়। তাদের পরিকল্পনা অনুযায়ী জিম টাইকুন পামারকে একটি হুমকি বার্তা পাঠায়। সে মিথ্যেভাবে দাবি করে যে রেডফার্নের মৃতদেহ সে ধ্বংস করেনি এবং এর বিনিময়ে থমাসকে $1,00,000 নিয়ে ট্রেন স্টেশনে দেখা করতে বলে। থমাস জানত যে জিমের একা তাকে হুমকি দেওয়ার সাহস নেই এবং এর পেছনে আব্রাহাম রয়েছে। সে এও বুঝতে পারে যে এটি একটি ফাঁদ, কিন্তু রেডফার্নের সংক্রমিত শরীরের কথা প্রকাশ পেয়ে গেলে ব্লাডমাস্টারের চোখে তাকে অপমানিত হতে হবে। তাই সে এই ঝুঁকি নিতে চায়নি। ফলে সে অনিচ্ছা সত্ত্বেও দেখা করতে যায়। জিম মিটিংটি একটি ইনডোর স্টেডিয়ামে ব্যবস্থা করেছিল এবং বাইরের আবহাওয়া মেঘলা থাকায় থমাস দিনের বেলায় আসতে ভয় পায়নি। তবে সে কোনো টাকা ছাড়াই সেখানে হাজির হয় এবং জিমকে সতর্ক করে দেয় যে সে যেন ভ্যাম্পায়ারদের সাথে প্রতারণা করার জন্য আব্রাহামের সাথে হাত না মেলায়, কারণ সে ভুল পক্ষ বেছে নিয়েছে। এই কথায় জিম ভয় পেয়ে যায়। It's not too late. You and your wife can still be part of a glorious new order. But make the wrong decision here, and you can... পরিস্থিতি বেগতিক দেখে জিম দ্রুত সাবওয়ে টানেলের দিকে দৌড়ে যায়। কাছাকাছি লুকিয়ে থাকা এফ্রেম এবং নোরা থমাসকে অনুসরণ করতে শুরু করে, কিন্তু তারা মাঝপথেই তাকে হারিয়ে ফেলে। জিম জানায় যে থমাস ফাঁদের বিষয়টি বুঝতে পেরেছে এবং তার আসল লক্ষ্য এখন আব্রাহাম। এফ্রেম দ্রুত আব্রাহামকে সাহায্য করার জন্য ফিরে যায়। আব্রাহাম তখনও ভিড়ের মধ্যে থমাসকে খুঁজছিল, এই আশায় যে তাকে অনুসরণ করে ব্লাডমাস্টারের আস্তানায় পৌঁছানো যাবে। কিন্তু সাবওয়েতে প্রবেশ করার পর আব্রাহাম সাধারণ মানুষের জীবনের কথা ভেবে চিন্তিত হয়ে পড়ে এবং ধাওয়া করা ছেড়ে দিতে বাধ্য হয়। অপ্রত্যাশিতভাবে থমাস তার অতিপ্রাকৃত ক্ষমতা প্রদর্শন করে চলন্ত ট্রেন থেকে বেরিয়ে আব্রাহামের সামনে উপস্থিত হয়। সে ছিল অত্যন্ত দ্রুত এবং শক্তিশালী। সে আব্রাহামকে সহজেই পরাস্ত করে এবং প্রায় তার ঘাড়ে আঘাত করতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে এফ্রেম সেখানে পৌঁছায় এবং একটি রূপার বুলেট সরাসরি থমাসের উরুতে আঘাত করে, যা তার ক্ষমতাকে দুর্বল করে দেয়। থমাসকে আব্রাহামের জীবন নেওয়ার পরিকল্পনা ত্যাগ করতে হয়, কিন্তু যাওয়ার আগে সে বিদ্রূপ করে বলে যে সে আব্রাহামকে আরও কয়েকদিন বেঁচে থাকার সুযোগ দিচ্ছে। এরপর সে একটি চলন্ত সাবওয়ে ট্রেনের বাইরে উঠে আন্ধারে মিলিয়ে যায়। আব্রাহামের পরিকল্পনা আবারও ব্যর্থ হয়। You alright? রূপার বুলেটে উরুতে আঘাত পাওয়া সত্ত্বেও থমাস যেভাবে চলন্ত সাবওয়েটে লাফিয়ে পালাতে সক্ষম হল তা দেখে জিম অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে থমাস অন্য সংক্রমিতদের চেয়ে এত শক্তিশালী কিভাবে। মানব সমাজের মতোই এই ভ্যাম্পায়ার প্রজাতির মধ্যেও একটি শ্রেণীবিন্যাস রয়েছে। বেশিরভাগ সাধারণ ভ্যাম্পায়ারের কোনো আত্মসচেতনতা থাকে না, কিন্তু তাদের মধ্যে একটি বিশেষ অংশকে ব্লাডমাস্টার শক্তিশালী ক্ষমতা প্রদান করে এবং তাদের আত্মপরিচয় ও চেতনা অক্ষুণ্ণ রাখে। থমাস তাদেরই একজন। উপরন্তু তারা খুব দ্রুত নিজেদের ক্ষত সারিয়ে তুলতে পারে। সাধারণ কোনো অস্ত্র দিয়ে তাদের হত্যা করা যায় না, কেবল রূপা দিয়ে তৈরি অস্ত্রই তাদের জন্য মারাত্মক। যদিও থমাস অত্যন্ত শক্তিশালী, কিন্তু রূপার বুলেটের আঘাতে সে দুর্বল হয়ে পড়ে, যা তাকে আব্রাহামকে ধাওয়া করা থেকে বিরত রাখে। তবে এফ্রেম তখনও আব্রাহামের ভ্যাম্পায়ার তত্ত্বটি পুরোপুরি মেনে নিতে পারেনি। সে বরং বিশ্বাস করতে চেয়েছিল যে এই মানুষগুলো কোনো পৌরাণিক ভ্যাম্পায়ার নয়, বরং জীববিজ্ঞানের নিয়ম মেনে চলা একটি ভাইরাস দ্বারা সংক্রমিত। যে কোনো জীবাণু অতিবেগুনি রশ্মিকে ভয় পায় এবং সরাসরি এর সংস্পর্শে এলে তাদের মৃত্যুর হার অনেক বেশি। এই তত্ত্বটি ব্যাখ্যা করতে পারে কেন সংক্রমিতরা সূর্যালোকের তাপে পুড়ে যায় এবং সবসময় রাতের অন্ধকারে বিচরণ করতে পছন্দ করে। তখন বাইরে রাত ছিল এবং সংক্রমিতদের মোকাবেলা করার জন্য তাদের কৃত্রিমভাবে সূর্যালোক তৈরি করতে হতো। তাই তারা কাছাকাছি একটি ফার্মেসিতে মেডিকেল আল্ট্রাভায়োলেট ল্যাম্প কিনতে যায়। ফার্মেসিটি বন্ধ ছিল। এফ্রেম ভেতরে ঢুকে বিনামূল্যে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নেবার সিদ্ধান্ত নেয়। সে দ্রুত কাজ সারার পরিকল্পনা করেছিল, কিন্তু কয়েক ধাপ এগোতেই কেউ তার মাথায় বন্দুক ঠেকায়। দেখা গেল বন্দুকধারী আর কেউ নয়, স্বাস্থ্য বিভাগের কীটপতঙ্গ পরিদর্শক ফেট। সেও অনুমান করেছিল যে এই দানবরা সূর্যালোককে ভয় পায় এবং এফ্রেইমের মতোই একই পরিকল্পনা করেছিল। তাই সে গোপনে ফার্মেসিতে প্রবেশ করে অ্যালার্ম সিস্টেম নিষ্ক্রিয় করে
এবং সমস্ত আল্ট্রাভায়োলেট ল্যাম্প নিজের দখলে নিয়ে নেয়। ফেট এ ফ্রেমকে টিভিতে দেখেছিল এবং পলাতক হিসেবে চিনতে পেরেছিল। যদিও সে তাদের পুরোপুরি বিশ্বাস করত না এবং এব্রাহামকে কিছুটা অবজ্ঞার চোখে দেখত, তবুও সে তাদের 6টি ল্যাম্প দেয়। সেখান থেকে বেরিয়ে এ ফ্রেম কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে চাইল, তাই সে জেম এবং নোরাকে নিয়ে রাস্তার ওপারের একটি গ্যাস স্টেশনের দোকানে যায়। এব্রাহাম পেছনে থেকে যায় কারণ সে ফেটের সাথে কথা বলতে চেয়েছিল। সে শুনেছিল যে ফেট বেশ অভিজ্ঞ এবং ইতোমধ্যেই 2জন ভ্যাম্পায়ারকে হত্যা করেছে, তাই সে ফেটকে নিজের দলে টানতে চেয়েছিল। কিন্তু ফেট জানায় যে সে একাই কাজ করে এবং ভ্যাম্পায়ার সম্পর্কে তেমন কিছুই জানে না, কেবল ড্রাকুলার গল্পটুকুই শুনেছে। ঠিক তখনই ভ্যাম্পায়াররা সেই এলাকার দিকে আসতে শুরু করে। এব্রাহাম তার বৃদ্ধ বয়স সত্ত্বেও সহজেই 2জন ভ্যাম্পায়ারকে হত্যা করে ফেলে, যা দেখে ফেট অবাক হয়ে যায়। কিন্তু এরপর আরও বেশি সংখ্যক ভ্যাম্পায়ার এসে তাদের ঘিরে ফেলে এবং পালানোর পথ আটকে দেয়। জিম তখন আল্ট্রাভায়োলেট ল্যাম্পগুলো চার্জ করতে ব্যস্ত ছিল এবং ভ্যাম্পায়ারদের প্রতিহত করার সময় ঘটনাক্রমে একটি ভ্যাম্পায়ারের থাবার আঁচড়ে তার মুখ কেটে যায়। অন্যরা লড়াই করতে করতে পিছু হটে এবং অবশেষে গ্যাস স্টেশনের দোকানটিতে আশ্রয় নেয়। ভেতরে ক্যাশিয়ার এবং স্টোর ম্যানেজার ছাড়াও 2টি মেয়ে ছিল। তাদের মধ্যে ডাচ নামের এক স্বর্ণকেশী তরুণী এর আগে পামারের কাছ থেকে টাকা নিয়ে নিউ ইয়র্কের ইন্টারনেট ব্যবস্থা হ্যাক করে পঙ্গু করে দিয়েছিল। এদিকে জিম তার ক্ষত পরিষ্কার করার জন্য বাথরুমে যায় এবং এফ্রেম সমস্ত আল্ট্রাভায়োলেট ল্যাম্প চার্জে লাগিয়ে দেয়। আব্রাহাম পালানোর জন্য অন্য কোনো দরজা খুঁজতে থাকে, কিন্তু কিছুই খুঁজে পায় না। দোকানের চারপাশের দরজা জানালা কাঁচের হওয়ায় তারা বেশিক্ষণ ভ্যাম্পায়ারদের আটকে রাখতে পারবে না। ভ্যাম্পায়াররা সেই মুহূর্তে আক্রমণ করছিল না, কারণ তারা তাদের আরও সঙ্গীর জন্য অপেক্ষা করছিল। ফেট পরিস্থিতি পুরোপুরি বুঝতে না পারলেও সে আব্রাহামের কথা মেনে নেয় এবং তার কাছ থেকে ভ্যাম্পায়ারদের সাথে লড়াইয়ের নিয়মকানুন শিখতে থাকে। একটি ভ্যাম্পায়ারকে পুরোপুরি হত্যা করার 2টি উপায় ছিল, হয় তাদের সরাসরি সূর্যালোকের নিচে আনতে হবে, অথবা তাদের মস্তিষ্ক ধ্বংস করে মেরুদণ্ড থেকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে। এরপর ফেট নিজের পরিচয় দেয় এবং আব্রাহামের সাথে হাত মেলায়। তাদের মধ্যে বন্ধুত্বের সূচনা হয়। এদিকে এফ্রেম দোকানের ভেতরে থাকা বাকি মানুষদের একত্রিত করে দানবদের বিরুদ্ধে একসাথে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে, কিন্তু সে তখন একজন পলাতক আসামি হওয়ায় কেউ তার কথা বিশ্বাস করে না। ডাচের বান্ধবী সাহসের সাথে দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। আশ্চর্যজনকভাবে ভ্যাম্পায়াররা তাকে আক্রমণ করে না এবং সে অক্ষত অবস্থায় সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনা দেখে দোকানের বাকিরা হতবাক হয়ে যায়, কারণ এফ্রেম কিছুক্ষণ আগেই তাদের বাইরের বিপদ সম্পর্কে সতর্ক করেছিল। দোকানদার মনে করে এফ্রেম মিথ্যে বলছে এবং এই ভাইরাস প্রাদুর্ভাবের ঘটনাটি একটি ধাপ্পাবাজি। সে আব্রাহামের পরামর্শ উপেক্ষা করে ডাচকে সাথে নিয়ে বাইরে পার্ক করা তার ভ্যানের দিকে ছুটে যায়, কিন্তু এবার ভ্যাম্পায়াররা কোনো দয়া দেখায় না। দোকানদারের রক্ত শুষে নেওয়া হয় এবং ডাচ মাটিতে লুটিয়ে পড়ে। এফ্রেম এবং নোরা ঠিক সময়ে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে ভেতরে টেনে নিয়ে আসে। ফিরে আসার পর এফ্রেম রাগান্বিত স্বরে ঘোষণা করে যে তার অনুমতি ছাড়া আর কেউ বাইরে যেতে পারবে না। That's where he stuck till morning. You won't make it till morning. আব্রাহাম তখন পরিস্থিতি ব্যাখ্যা করে জানায় যে ভ্যাম্পায়াররা বিশেষভাবে তাদের দলকেই লক্ষ্যবস্তু বানিয়েছে। ডাচের বান্ধবীর অক্ষত অবস্থায় বেরিয়ে যাওয়াটা ছিল ব্লাড মাস্টারের একটি চাল। ব্লাড মাস্টার তার প্রজাতির অন্যদের চোখের মাধ্যমে সব কিছু পর্যবেক্ষণ করতে পারে, তাই সে তাদের অবস্থান ও পরিকল্পনা সম্পর্কে অবগত। আব্রাহাম আরও বলে যে তারা এখানে বেশিক্ষণ থাকতে পারবে না। সূর্যোদয়ের জন্য অপেক্ষা করা অর্থহীন, কারণ ভ্যাম্পায়ারদের আরও দল শীঘ্রই এসে পৌঁছবে। তখন দোকানের কেউই পালাতে পারবে না, তাই আরও ভ্যাম্পায়ার আসার আগেই তাদের পালানোর একটি উপায় খুঁজে বের করতে হবে। দলটি যখন পরবর্তী পদক্ষেপ নিয়ে চিন্তা করছিল, তখন নোরা জিমের মুখের ক্ষতের মধ্যে অদ্ভুত কিছু লক্ষ্য করে। সে একটি আল্ট্রাভায়োলেট ল্যাম্প জিমের ওপর ধরতেই দেখতে পায় চামড়ার নিচে একটি রক্তকৃমি ব্লাড ওয়ার্ম কিলবিল করছে, যা প্রমাণ করে যে সে সংক্রমিত হয়েছে।
আব্রাহাম বিষয়টি নিয়ে এফ্রেমের সাথে আলোচনা করতে চায়, কিন্তু এফ্রেম জোর দিয়ে বলে যে সে চিকিৎসা পদ্ধতির মাধ্যমেই জিমকে সারিয়ে তুলবে। সে ঘটনাস্থলেই অস্ত্রোপচার করে জিমের শরীর থেকে রক্তকৃমিটি বের করার পরিকল্পনা করে। অস্ত্রোপচার যখন চলছিল, ভ্যাম্পায়ার্সরা তখন দোকানের ছাদে উঠে ভেন্টিলেশন পাইপ দিয়ে ভেতরে ঢোকার প্রস্তুতি নিচ্ছিল। জিমের যন্ত্রণাকাতর চিৎকারের মধ্যেই তার মুখ থেকে রক্তকৃমিটি বের করা হয়। এদিকে ডাচ দোকানের গ্যারেজে দুটি গাড়ি খুঁজে পায় এবং সেগুলোর চাবিও জোগাড় করে, কিন্তু গাড়িগুলোর টায়ার খোলা ছিল। ফেট দ্রুত টায়ারগুলো লাগাতে শুরু করে। ঠিক তখনই একটি ভ্যাম্পায়ার অপ্রত্যাশিতভাবে কাঁচ ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। এফ্রেম দ্রুত একটি ইউভি ল্যাম্প ব্যবহার করে সেটিকে তাড়িয়ে দেয়। আব্রাহাম তখনও পাওয়ার পোলে ওঠা একটি ভ্যাম্পায়ারকে গুলি করে, যেটি পাওয়ার সাপ্লাই কেটে দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরই তার গুলিটি ভ্যাম্পায়ারটিকে আঘাত করতে সক্ষম হয়। চারপাশ অন্ধকারে ছেয়ে যায়। এফ্রেম তাড়াহুড়ো করে দোকানের প্রবেশপথে একটি ইউভি ল্যাম্পের প্রতিবন্ধকতা তৈরি করে, কিন্তু এই সংক্ষিপ্ত অন্ধকারের মধ্যেই ভ্যাম্পায়াররা গ্যারেজে ঢুকে পড়েছে। ফেট তখনও টায়ার লাগানো শেষ করতে পারেনি, তাই তাদের বাধ্য হয়ে গাড়িটি ছেড়ে অন্যদের সাথে দোকানে ফিরে আসতে হয়। তবে ইউভি ল্যাম্পগুলোর ব্যাটারির চার্জ ফুরিয়ে আসছিল, মাত্র 20 মিনিট বাকি ছিল। আব্রাহাম দোকানদারের ভ্যানটি ব্যবহার করার পরামর্শ দেয়, কারণ চাবিগুলো ভ্যানের পাশেই পড়ে থাকা তার মৃতদেহের পকেটে ছিল। তাদের একমাত্র কাজ ছিল ভ্যাম্পায়ারদের বেউভেদ করে সেখানে পৌঁছনো। ফেট ডাচকে মদের বোতলগুলো খালি করতে বলে এবং নিজে তোয়ালে ও দাহ্য তরল জোগাড় করতে থাকে। সে ক্যাশিয়ারকে কাউন্টার ছেড়ে তাদের সাথে পালিয়ে যাওয়ার জন্য বোঝানোর চেষ্টা করে, কিন্তু ক্যাশিয়ার নির্বোধের মতো বিশ্বাস করে যে সে কাঁচের আড়ালে নিরাপদ এবং পুলিশের সাহায্যের জন্য অপেক্ষা করবে। সে এমনকি জিজ্ঞাসা করে যে দোকানে নেওয়া জিনিসগুলোর দাম কে দেবে। ফিট কাউন্টারে টাকা রেখে দেয় এবং এফ্রেমের সাথে মিলে মদের বোতলে দাহ্য তরল ঢালতে শুরু করে। জিম যখন ইউভি ল্যাম্পগুলো গোছাচ্ছিল, তখন এফ্রেম হঠাৎ পোকামাকড়ের মতো শব্দ শুনতে পায় এবং জিমের কাপড়ের নিচে তাকায়। সে আতঙ্কে শিউরে ওঠে যখন দেখে জিমের পিঠের চামড়ার নিচে অসংখ্য রক্তকৃমি কিলবিল করছে। সে শান্তভাবে জিমকে আশ্বস্ত করে বলে যে তারা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাবে, কিন্তু জিম বুঝতে পারে যে তার বাঁচার কোনো আশা নেই এবং হাসপাতালে গেলেও সে পরবর্তী ক্যাপ্টেন রেডফয়েনে পরিণত হবে। আব্রাহামের কথা অনুযায়ী সংক্রমিত মানুষরা গভীর রাতে নিজেদের বাড়িতে ফিরে যায় এবং ক্ষুধার তাড়নায় তাদের প্রিয়জনদের হত্যা করে। জিম দানব হতে চায় না বা তার স্ত্রী ও বাবা মাকে আঘাত করতে চায় না, তাই সে এফ্রেম এবং নোরাকে অনুরোধ করে যেন তারা তার কষ্ট শেষ করে দেয়, কিন্তু তারা তাদের বন্ধুকে হারাতে চায় না। এফ্রেম জিমের অনুভূতিকে উপেক্ষা করে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ফেট একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এবং জিমকে গুলি করে হত্যা করে। এই মুহূর্তে বাইরের ভ্যাম্পায়ার বাহিনী প্রায় দরজা ভেঙে ভেতরে ঢোকার উপক্রম করে। তাদের তখন একসাথে কাজ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। ফেটের তৈরি মোলোটভ ককটেলগুলো তাদের পালানোর জন্য কিছুটা সময় করে দেয়। ভ্যানে ওঠার আগে সে গ্যাস স্টেশনের জ্বালানি পাম্পগুলো খুলে দেয়। এফ্রেম যখন দোকানদারের মৃতদেহ থেকে চাবিগুলো উদ্ধার করে, তখন ফেট তার হাতে তৈরি বোমাগুলো গ্যাস স্টেশনের দিকে ছুঁড়ে মারে। তারা যখন গাড়ি চালিয়ে পালিয়ে যাচ্ছিল, তখন রাতের অন্ধকারে একটি বিশাল বিস্ফোরণ ঘটে যা চারপাশকে আলোকিত করে তোলে। তবে তারা সরাসরি আব্রাহামের পণ শপে ফিরে যায় না। এফ্রেম তার প্রাক্তন স্ত্রী এবং ছেলের জন্য চিন্তিত হয়ে তার পুরানো বাড়ির দিকে গাড়ি চালায়। তার পৌঁছনোর মাত্র কয়েক মিনিট আগে জ্যাককে তার মায়ের এক বন্ধু সেখানে নামিয়ে দিয়ে গিয়েছিল। ঘরে ঢোকার পর জ্যাক তার মাকে খুঁজে পায় না, কিন্তু কেলির রূপান্তরিত প্রেমিক ম্যাটের মুখোমুখি হয়, যে দিনের বেলায় এক সহকর্মীর দ্বারা সংক্রমিত হয়েছিল। ম্যাট কেলিকে খুঁজতেই সেখানে ফিরে এসেছিল, কিন্তু রূপান্তরিত হওয়ার পর সে কেলিকে আঘাত করে এবং জ্যাককেও আক্রমণ করার চেষ্টা করে। ঠিক সময় এফ্রেম সেখানে পৌঁছে ম্যাটকে হত্যা করে। জ্যাক তার বাবাকে ম্যাটকে হত্যা করতে দেখেও শান্ত থাকে। সে কাঁদে না বা কোনো হইচই করে না। আব্রাহাম সন্দেহ করে যে কেলির সাথেও কোনো অঘটন ঘটেছে, কিন্তু তারা তাকে বাড়িতে খুঁজে পায় না। কেলির পরিস্থিতি সম্পর্কে অনিশ্চিত হয়ে সে এফ্রেমকে বলে যে একজন সংক্রমিত কেলি সম্ভবত জ্যাককে খুঁজে বের করার জন্য আবার ফিরে আসবে। জ্যাকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আব্রাহাম তাকে পণ শপে লুকিয়ে রাখতে চায়। এফ্রেম রাজি হয়,
কিন্তু তাদের সাথে যেতে পারে না, কারণ তাকে ম্যাটের মৃতদেহ পোড়ানোর জন্য সেখানে থাকতে হবে। নোরা আব্রাহামের এই প্রস্তাবে অসম্মত হয়, তাই সে এফ্রেইমের সাথে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এর ফলে দলটি দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। Thanks for the lift. It's been a real blast. I'm coming up with you to make sure it's safe. Fine. ফেট অ্যাব্রাহাম এবং বাকিদের নিয়ে পন শপের দিকে রওনা হয়, কিন্তু তারা পথে ডাচের অ্যাপার্টমেন্টে যাওয়ার জন্য থামে। ডাচ সেখানে তার বান্ধবীর সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু সে জানত না যে তার বান্ধবী ইতোমধ্যেই ডাচের সমস্ত জমানোর টাকা এবং তার হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত কম্পিউটারটি নিয়ে পালিয়ে গেছে। সেই কম্পিউটারটি শহরের ইন্টারনেট ব্যবস্থা পুনরুদ্ধারে সহায়ক হতে পারত, কিন্তু এখন কম্পিউটার ছাড়া ডাচ ক্ষমতাহীন। হতাশায় এবং রাগে সে তার বান্ধবীর লিপস্টিকটি ভেঙে ফেলে এবং কান্নায় ভেঙে পড়ে মেঝেতে বসে যায়। একই সময় জ্যাকও গাড়িতে কাঁদছিল। তার চিন্তা হচ্ছিল যে ম্যাটের মৃত্যুর খবর শুনে তার মা কতটা কষ্ট পাবে। আব্রাহাম তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলে যে ম্যাট ক্ষুধার্ত ছিল বলেই তাকে আক্রমণ করেছিল। আব্রাহামের কথা শুনে জ্যাক কান্না থামিয়ে দেয়, কিন্তু ডাচের অ্যাপার্টমেন্টের ভেতরে একজন সংক্রমিত ব্যক্তি আবির্ভূত হয়। সে ছিল তার মাদকাসক্ত রুমমেট। সৌভাগ্যবশত ফেট দুটি আঘাতেই সেই সংক্রমিত রুমমেটকে হত্যা করে। এরপর সে ডাচকে বোঝায় যে নিরাপত্তার জন্য আব্রাহামের পন শপে তাদের সাথে চলাই বুদ্ধিমানের কাজ হবে। অন্য কোনো উপায় না দেখে ডাচ দলের সাথে যেতে রাজি হয়। পন শপে পৌঁছানোর পর আব্রাহাম জ্যাককে কয়েকটি বই দিয়ে ব্যস্ত রাখে। এরপর সে ফেটকে তাদের দলে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানায় এবং ব্যাখ্যা করে যে ব্লাড মাস্টারই এই ভয়াবহ বিপর্যয়ের মূল কারণ। ব্লাড মাস্টার সম্ভবত শহরের মধ্যেই কোথাও তার বাসা তৈরি করছে, এবং যদি তারা সেই আস্তানা খুঁজে বের করে তাকে হত্যা করতে পারে তবেই এই ভ্যাম্পায়ার মহামারী শেষ হবে। যেহেতু ফেট একজন কীটপতঙ্গ বিশেষজ্ঞ, আব্রাহাম বিশ্বাস করে যে এই মিশনের জন্য সেই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। ফেট তাদের সাথে যোগ দিতে রাজি হয়, কিন্তু চূড়ান্ত অভিযানে নামার আগে সে তার বাড়ি থেকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসতে চায়। এই বলে সে আব্রাহামকে বিদায় জানিয়ে পন শপ থেকে বেরিয়ে যায়। আব্রাহাম বাকিদের জন্য রাতের খাবার তৈরি করার সময় ডাচকে বোঝায় যে ভ্যাম্পায়াররা মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য শহরের বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে, যাতে সাধারণ মানুষ আসল সত্যটা জানতে না পারে। ডাচ তখন বুঝতে পারে যে সে অজান্তেই পামারের দ্বারা ব্যবহৃত হয়েছে এবং স্বীকার করে যে সেই শহরের ইন্টারনেট ব্যবস্থা নষ্ট করেছিল। যখন সে থমাসের নাম উল্লেখ করে তখন আব্রাহামের মুখ গম্ভীর হয়ে যায় এবং সে ডাচকে তাদের সাক্ষাতের সমস্ত বিবরণ বিস্তারিতভাবে বলতে বলে। Half of Eldridge Palmer. Me and my hacker group, yeah. I had malware in the city's top 4 fiber optic centers. ফিরে যাওয়া যাক 1944 সালের কনসেন্ট্রেশন ক্যাম্পে। থমাস, যিনি তখন একজন নাৎসি কর্নেল, হঠাৎ করে বন্দীদের মৃতদেহ পোড়ানোর জন্য কবর খোঁড়ার নির্দেশ দেয়। তরুণ আব্রাহামও ছিল সেই দলে। সে বুঝতে পারছিল কি ভয়াবহ কাজ তাকে দিয়ে করানো হচ্ছে, কিন্তু থমাসকে থামানোর কোনো ক্ষমতা তার ছিল না। পরে আব্রাহাম চুরি করা রূপার বাসনপত্র গলিয়ে একটি ছুরি তৈরি করে এবং সেটি তার মোজার ভেতরে লুকিয়ে রাখে। একদিন সে প্রায় ধরা পড়ে যাচ্ছিল, যখন থমাস তার কাঠের কাজের দক্ষতার প্রশংসা করার জন্য তাকে খুঁজতে আসে। এক রাতে আব্রাহাম ব্লাড মাস্টারের শিকারের জন্য বেরিয়ে আসার অপেক্ষা করছিল। সে নিজের আঙুল কেটে তাজা রক্ত দিয়ে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করে। ব্লাড মাস্টার তার বিছানার পাশে আবির্ভূত হয় এবং তার দুটো হাত শক্ত করে চেপে ধরে। এরপর সেই শয়তান প্রাণীটি তার হাতের তালু পিষে দেয়, এমনকি তার ধর্ম বিশ্বাস নিয়ে উপহাস করে এবং ঈশ্বরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। তীব্র যন্ত্রণা সহ্য করে আব্রাহাম সারা রাত জেগে থাকে। পরের দিন সে তার এক রুমমেটকে অনুরোধ করে তার আহত হাত দুটো কাপড়ে মুড়ে দেওয়ার জন্য, কিন্তু সেদিন কাজ করার সময় তার আহত হাত থমাসের নজরে পড়ে যায়। কনসেন্ট্রেশন ক্যাম্পের অসুস্থ এবং দুর্বল বন্দীদের একমাত্র পরিণতি ছিল মৃত্যু। ফলশ্রুতি আব্রাহামকে গণকবরের কিনারায় ঠেলে দেওয়া হয়, কিন্তু ঠিক যখন তাকে গুলি করে হত্যা করা হবে তখন জল্লাদটি মাটিতে লুটিয়ে পড়ে। মাথার ওপর একটি বিমান চক্কর দিতে শুরু করে এবং এরপর একটি উদ্ধারকারী দল এসে পড়ে। আব্রাহাম এবং অন্যান্যরা সেই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে কাঁটাতারের বেড়া টপকে পালিয়ে যায় এবং সেই নরকীয় স্থান থেকে অবশেষে মুক্তি পায়। সেই যুদ্ধের সেই ভয়াবহতার মধ্যে দিয়েই বেঁচে ফেরে।
অন্যদিকে বর্তমানে এফ্রেম এবং নোরা যখন ম্যাটের মৃতদেহ সৎকার করছিল তখন তার মুখে ক্ষতচিহ্ন দেখতে পায়। এফ্রেম অনুমান করে যে ম্যাট এবং কেলির মধ্যে লড়াই হয়েছিল এবং ম্যাটই কেলিকে আঘাত করে সংক্রমিত করেছে। এই ভেবে সে ম্যাটের মৃতদেহ পোড়ানোর সময় কোনো শোকবার্তা বলতে অস্বীকার করে। নোরা তাকে শান্ত করার চেষ্টা করলে দুজনের মধ্যে এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়। ঠিক সেই সময় কেলির প্রিয় বন্ধু পরিস্থিতি দেখতে আসে এবং অপ্রত্যাশিতভাবে তাদের সেই অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলে। বন্ধুটি অত্যন্ত বিরক্ত হয়, কিন্তু সে জানত যে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এবং এতে হস্তক্ষেপ করা ঠিক নয়। এফ্রেম তখনও তার সাথে কঠোরভাবে কথা বলে এবং জানায় কেলির কোনো খবর পেলেই যেন তাকে সঙ্গে সঙ্গে জানায়। হতাশ হয়ে বন্ধুটি কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। এফ্রেম ভাবে যে সে হয়তো পুলিশকে ফোন করতে গেছে, কিন্তু সে বিষয়টিকে পাত্তা দেয় না। সে নোরার দিকে ফেরে এবং তারা দলের বাকিদের সাথে দেখা করার জন্য পন শপের দিকে রওনা হয়।